ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা 22 জনও ছিলেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক অঞ্চলের আরও 2টি গ্রাম দখল করে নিয়েছে রুশ সেনারা, শীর্ষ সম্মেলনের আশা ম্লান। ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে ব্যবহারে গোপনে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর। ইরানি বাহিনী দেশটির অশান্ত দক্ষিণ পূর্বাঞ্চল সিস্তান বেলুচিস্তানে অভিযানে 6 সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতরা ইরানের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত এক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। এক মাসেই রাশিয়ার অন্তত 10 জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলায় পেট্রোলের দামে রেকর্ড সংখ্যক মোকাবেলায় রুশ সরকার পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলেও দাম বাড়ানোর ঠেকানো যায়নি। গণঅভ্যুত্থানে মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিয়েছেন বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে বাধা দিচ্ছে পেন্টাগন। ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে ব্যবহারে গোপনে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর। এর ফলে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই কিয়েভের এই অস্ত্র ব্যবহারের সুযোগ সীমিত হয়ে পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রমশ হতাশা প্রকাশ করেছেন এবং শান্তি চুক্তি আনতে ব্যর্থ হওয়ার বিরক্তি দেখাচ্ছেন, তখন এই খবর প্রকাশ্যে এলো। সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক এবং পরে ইউরোপীয় নেতাদের ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক কোনো দৃশ্যমান অগ্রগতি আনতে ব্যর্থ হন ট্রাম্প। পরে মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা শুল্ক আরোপ করার কথা বিবেচনা করেছেন, তবে বিকল্পভাবে যুক্তরাষ্ট্র পুরো প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে পারে বলেও ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন, আমাদের কি করা উচিত সে ব্যাপারে আমি খুব শিগগিরই সিদ্ধান্ত নিব। সেটা হতে পারে ব্যাপক নিষেধাজ্ঞা, ব্যাপক শুল্ক অথবা উভয়ই। আবার এটাও হতে পারে যে আমরা কিছুই করব না, বলবো এটা তোমাদের যুদ্ধ। ইউক্রেনের আরও ভূমি দখল, রাশিয়ার শীর্ষ সম্মেলনের আশা ম্লান। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক অঞ্চলে আরও 2টি গ্রাম দখল করে নিয়েছে রুশ সেনারা, শনিবার মস্কো এই তথ্য জানায়। বিশ্ব নেতারা যখন সংঘাতের অবসান ঘটাতে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই রাশিয়া সামরিক চাপ আরও বাড়িয়েছে। যারা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শীর্ষ বৈঠকের আহ্বান জানিয়েছিল, তাদের সাথে দক্ষিণ আফ্রিকাতেও তার সমর্থন যোগ করেছে। রাশিয়ার সেনারা পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ধীর গতিতে অগ্রসর হচ্ছে, ব্যয়বহুল লড়াইয়ের মধ্য দিয়ে ধাপে ধাপে কিয়েভের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা লাইনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, তাদের বাহিনী স্রেডনে এবং ক্লেবান বাইক নামের 2টি গ্রাম দখল করেছে। ক্লেবান বাইক দখল মানে হবে কোস্তিয়ান তিনিপকার দিকে আরো অগ্রগতি, যা ক্রামাতোরস্ক যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ দুর্গ নগরী এবং সেখানে ইউক্রেনের একটি বড় লজিস্টিক ঘাঁটি অবস্থিত। শুক্রবার রাশিয়া দাবি করেছেন যে তাদের সেনারা ডোনেটস্ক অঞ্চলের আরো 3টি গ্রাম দখল করেছে। অঞ্চলটি রাশিয়ার 2022 সালের সেপ্টেম্বরে সংযুক্ত করার দাবি জানায়। অন্যদিকে শনিবার ইউক্রেনের সেনারা জানায়, তারা রুশ অগ্রযাত্রা থামিয়ে দিয়ে ডোনেটস্ক অঞ্চলে জেলেনি গাই গ্রাম পুনর্দখল করেছে। জুলাই মাসে রাশিয়া দাবি করেছিল যে গ্রামটি তারা নিয়ন্ত্রণে নিয়েছে। এটি দিনিপ্রো-পেট্রোভস্ক সীমান্তের কাছে অবস্থিত এবং ইউক্রেনীয় প্রতিরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। রামাফোসার শান্তি সম্মেলন সমর্থন রাশিয়ার সাম্প্রতিক অগ্রগতির এমন সময় ঘটেছে যখন রুশ ও ইউক্রেনীয় প্রেসিডেন্টদের মধ্যে শীর্ষ সম্মেলনের আশা ক্ষীণ হয়ে পড়েছে। শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে 5:30টায় কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা বিগত 16 থেকে 17 বছরে এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে সালাউদ্দিন আহমেদ আরো বলেন, আওয়ামী লীগ ছিল একটি মাফিয়া শক্তি, একটি সন্ত্রাসবাদী ফ্যাসিস্ট গোষ্ঠী। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই। দলটির রাজনৈতিক কর্মকাণ্ড তাই সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। রাজনীতিতে বিএনপি বহুমতকে শ্রদ্ধা করে জানিয়ে সালাউদ্দিন বলেন, যে আমার বিরুদ্ধে বক্তব্য দেবে তার সেই বক্তব্য দেওয়ার অধিকারকে সংরক্ষণ করব। কখনো রাজনৈতিক বিরোধিতার জন্য তাকে আমরা আক্রমণ করব না। এটাই রাজনৈতিক সংস্কৃতি, গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশে যাতে আর কোনোদিন কোন রকমের ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, সেজন্য গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ।
ইরানের সিস্তান বেলুচিস্তানে অভিযানে ৬ সদস্য ইরানের সিস্তান বেলুচিস্তানে অভিযানে ৬ সশস্ত্র জঙ্গি নিহত। ইরানি বাহিনী দেশটির অশান্ত দক্ষিণ পূর্বাঞ্চল সিস্তান বেলুচিস্তানে অভিযানে ৬ সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নিহতরা ইরানের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত এক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। ইরানের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা IRNA জানায়, সিস্তান বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ৬ হামলাকারী নিহত হয়েছে এবং ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রতিবেদনে অভিযানের সঠিক স্থান বা সময় উল্লেখ করা হয়নি। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু। এই অঞ্চলে মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে। IRNA জানিয়েছে, অভিযানে নিহত গোষ্ঠীর সিয়নবাদী চরিত্র সম্পর্কিত নথি উদ্ধার হয়েছে এবং তারা ইরানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল। প্রতিবেদনে বলা হয়, অভিযানে টার্গেট করা মূল অপারেশন টিমের সদস্য ছিল ৭ জন অ-ইরানি সন্ত্রাসী, তবে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। গোলাগুলিতে ২ গোয়েন্দা কর্মকর্তা ও ১ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানানো হয়েছে। গাজা সিটির আরো গভীরে ইসরায়েলের সেনাদের প্রবেশ, নিহত ৬৩। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা ২২ জনও ছিলেন। রবিবার ২৪ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির আরো গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা, অর্থাৎ ইসরায়েলি ট্যাঙ্ক গাজার সাবরা এলাকায় ঢুকে পড়েছে। সাবরা শহরের জেতুন অঞ্চলের কাছে অবস্থিত, যা গত ১ সপ্তাহ ধরে অব্যাহতভাবে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শনিবার দিনের শুরুতে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আজদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে গোলা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৬ জন নিহত হন, যাদের মধ্যে ৬ জন শিশু। একই দিনে মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি অনাহারে আরও ৮ জন মারা গেছেন, যাদের মধ্যে ২ জন শিশু। ইসরায়েলে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে, তাদের মধ্যে অন্তত ১১৪ জন শিশু। এক মাসেই রাশিয়ায় অন্তত ১০ জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলা, পেট্রোলের দামের রেকর্ড। রাশিয়ার তেল শোধনাগারে নাটকীয়ভাবে ইউক্রেনে হামলা বেড়ে যাওয়ায় দেশটিতে পেট্রোলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সংকট মোকাবেলায় রুশ সরকার পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলেও দাম বাড়ানো ঠেকানো যায়নি। রাশিয়ার যুদ্ধের সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত করার লক্ষ্যে ইউক্রেন এখন ড্রোন হামলায় মনোনিবেশ করছে। তেল শোধনাগার, পাম্পিং স্টেশন ও জ্বালানিবাহী ট্রেনে এসব হামলা চালানো হচ্ছে। উল্লেখ্য, গ্রীষ্মকালে রাশিয়ার পরিবহন চালক ও কৃষকদের কাছে পেট্রোলের চাহিদা সবচেয়ে বেশি থাকে। CNN এর হিসাব অনুযায়ী শুধু এ মাসে অন্তত ১০টি গুরুত্বপূর্ণ রুশ জ্বালানি স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলা রয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, হামলার শিকার শোধনাগারগুলো বছরে ৪,৪০,০০,০০০ টনের বেশি জ্বালানি পরিশোধ করে, যা রাশিয়ার মোট সক্ষমতার ১০% বেশি। ফলে রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলার কৌশল কার্যকর বলেই মনে হচ্ছে। দক্ষিণ রাশিয়ার সবচেয়ে বড় শোধনাগারটিও ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।